গরুর পুরাণ নিয়ে আগে একটি ভিডিও করেছিলাম। এবার দেখে নিই যে মৃত্যুর পর মানুষ কোথায় যায়, কিভাবে যায়। কারণ এই কোয়েশ্চেনটা আমাদের সবার মধ্যেই রয়েছে, জন্ম জন্মান্তর ধরে আছে, যুগ যুগান্তর ধরে আছে। এবং তাই জন্যেই সারা বিশ্বব্যাপী অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বিভিন্ন রিলিজিয়নে, বিভিন্ন কালচারে বিভিন্ন ধরনের গল্পের উৎপত্তি হয়েছে। তো মানুষের তো উর্বর মস্তিষ্ক, আপনারা সেপিয়েন্স পড়লেও পাবেন যে ইমাজিনেশনটা আমরা খুব ভালোই করতে পারি। এবং এই ইমাজিনেশন থেকেই মিথোলজির উৎপত্তি, এই বিভিন্ন মাইথোলজি থেকেই বিভিন্ন কালচারের উৎপত্তি। এবং বিভিন্ন কালচারেই একটি প্রশ্ন কিন্তু কমন, যে আমরা মৃত্যুর পর কোথায় যাই। আগে আমরা দেখেছি যে গরুর পুরাণে এর আপনি ডিটেলড ব্যাখ্যা পাবেন, একদম ট্র্যাভেলগ দেওয়া আছে, আইটিনারি দেওয়া আছে, কোন দিন কোথায় যাবেন সব দেওয়া আছে। তাহলে দেখে নিই ফার্স্ট ফেজে কী হয়। ফার্স্ট ফেজ হচ্ছে আউট অফ দ্য বডি, মানে যে ভদ্রলোক মারা যাচ্ছেন সে যতই রুগ্ন হোক, অসুস্থ হোক, সে কিন্তু তার বডি ছেড়ে যেতে চাইছে না। কিন্তু এদিকে যমদূত এসে গেছে। যমদূতকে কেমন দেখতে? ভীষণ হরিফাইং দেখতে, এবং ভীষণ বীভৎস তাকে দেখতে হয়। তাকে দেখে সে সে কিন্তু ভীষণ আগলি, ভীষণ গ্লুমি। সে দাঁত কিড়মির কিড়মির করতে করতে এগিয়ে আসে, এবং তার লাল লাল চোখ থাকে, হাতে নখ খুব শার্প এরকম নখ থাকে। হ্যাঁ, তো সে ওরমভাবে এগিয়ে আসে, তার হাতে একটা ফাঁসির মতো একটা লুপ, একটা নুস থাকে যেটাকে বলে নুস, আর এক হাতে একটা দণ্ড থাকে, সেটা নিয়ে এগিয়ে আসে। এবং যে মারা যাচ্ছে সে কিন্তু, সে যতই তার শারীরিক বেদনা ব্যাধি যাই থাকুক, সে তার বডি ছেড়ে যেতে চায় না, কিছুতেই যেতে চায় না। ইজ ভেরি রিলাক্টেন্ট, সে যতই উইক হোক, সে ভেরি রিলাক্টেন্ট টু লিভ হিজ বডি। তার গলা শুকিয়ে আসছে, তার গলায় কফ জমছে, নাকে সর্দি জমছে, এরকম অবস্থায় সে কোনো আওয়াজ করতে পারছে না, ঘড়ঘড় আওয়াজ হচ্ছে তার। কিন্তু তার আশেপাশে যে ধরুন রিলেটিভরা দাঁড়িয়ে আছে, তাদের সাথে সে কমিউনিকেট করতে পারছে না। এবং তার যত সেন্সগুলো, তার ইন্দ্রিয়গুলো যত আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, তত কিন্তু তাদের মাইন্ড, মানে তাদের মনস, সেটাও নিস্তেজ হয়ে যাচ্ছে। এবং যমের দূত একদম সামনে এসে দাঁড়িয়ে আছে, এবং তাদের বডির ভেতর থেকে প্রেতকে বার করে নিয়ে যাচ্ছে। হাজারটা কাঁকড়া বিছে কামড়ালে যেরকম ব্যথা হয়, ঠিক সেরকম বলছে যমদূত যখন প্রেতকে তার মাথা ফাটিয়ে, মানে প্রেতকে টেনে বার করে নিয়ে যাচ্ছে, শরীরের ভেতরের প্রেতকে সে বার করে নিয়ে যাচ্ছে, তখন সেরকম বেদনা হয়। তো এর সহজ পদ্ধতি কি? মানে ব্যথা বেদনা কখন কম হবে? যদি আমরা মুখাগ্নি করি, মানে আগুনে দগ্ধ করা হয়, এবং তার সাথে বেদিক যে হিমস আছে, বেদিক মন্ত্র, বৈদিক মন্ত্র উচ্চারণ হচ্ছে, এবং তার সাথে অগ্নিতে দগ্ধ হচ্ছে শরীর। সেরম অবস্থায় ফ্লেশটাকে অগ্নি ধীরে ধীরে বার্ন করছে, স্কালটা বার্ন হচ্ছে। সেই সময় স্কালটাকে ফাটিয়ে ওপেন করা হয় একটা স্টিক দিয়ে, যেটাকে বলে মানে ব্রহ্মারন্ধ্র যেটাকে বলে, সেইটা টপ অফ দ্য ক্রেনিয়াম, সেটাকে ফাটানো হয় যাতে ওখান থেকে প্রেত ইজিলি বেরিয়ে আসতে পারে। তাহলে এটা হলো দ্য ফার্স্ট ফেজ, আউট অফ দ্য বডি ফেজ। নেক্সট ফেজ, ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য বডি। ও বডির আশপাশে প্রেত ঘুরঘুর ঘুরঘুর করছে, কারণ কিছুতেই ধরুন এই যে সোল আপনার যেটি বেরিয়ে এসছে সদ্য, তার প্রিয় এত বছরের তার রেসিডেন্স, তার এত বছরের যে ঘর, এই দেহকে ছেড়ে সে কিছুতেই তার দেহটাকে ছেড়ে যেতে চায় না। সে তার দেহর দিকে তাকিয়ে থাকে। এদিকে প্রেত, এদিকে সে যমদূত, তারা কিন্তু রড দিয়ে খোঁচাচ্ছে, তাকে ধাক্কা দিচ্ছে। ঠিক যেরকম একজন প্রিজনারকে একজন একজন ধরুন জেলার মারতে মারতে, গোতাতে গোতাতে, খোঁচাতে খোঁচাতে নিয়ে যায়, এবং সে তাকে জেলে ঢোকাতে নিয়ে যাচ্ছে, কিন্তু সে কিছুতেই যেতে চায় না। ঠিক সেরমভাবেই এদেরকে নিয়ে যাওয়া হয় যমের অ্যাবোর্ডের দিকে। তাদেরকে প্রচণ্ড টর্চার করা হয়। দে আর ভেরি থার্স্টি অ্যান্ড হাংরি, ইট ওয়াক্স দ্য পাথ টু ডেথস ডোমেন, বার্নিং ইন দ্য লাইট, টর্মেন্টেড বাই দ্য সান, ফরেস্ট ফায়ার। প্রচণ্ড গরম লু বইছে, সেইগুলো চাউগের মতো এসে তার শরীরে লাগছে। কার শরীরে? প্রেত শরীরে লাগছে, রিলেন্টলেসলি লাগছে। এবং সে ডার্ক আর গ্লুমি যমলোকের দিকে যাত্রা শুরু করলো। কষ্টকার কম হবে যাদের অ্যাটাচমেন্ট কম। তাহলে পরিষ্কার কথা, সেই বুদ্ধদেব যেরকম বলেছিল, যাদের অ্যাটাচমেন্ট কম, তাদের মধ্যে ডিজায়ার কম, তাদেরই মুক্তিলাভ সব থেকে তাড়াতাড়ি হয়। ঠিক সেরকমভাবেই যাদের মধ্যে মেমোরিজের প্রতি অ্যাটাচমেন্ট, হ্যাঁ, যাদের মধ্যে কাম অর্থাৎ ইয়ার্নিংসের প্রতি অ্যাটাচমেন্ট কম আছে, তাদের এই যাত্রাটা
অতটা বেদনাদায়ক হবে না এবং সুখকর হবে, তাদের মধ্যে অত ট্রমা নেই। তাহলে এবার এখানে বলছে এই যাত্রার সময় যমদূতের হাত থেকে কিছু প্রেত বেরিয়ে যায়। যখন কিছু প্রেত বেরিয়ে যাবে তারা কোথায় যাবে? তারা মানে ওই বৈতরণী ক্রস করতে পারবে না, তারা যমদূতকে ফাঁকি দিয়ে থেকে যাবে এখানেই। কিভাবে? পিশাচ রূপে। এবং ওই পিশাচদের মধ্যে সিনিয়র মোস্ট পিশাচ যারা, তারা হয়ে যাবে বেতাল। বেতাল মনে আছে, আমরা বিক্রম বেতালের গল্প দেখেছি, পড়েছি, আমরা জানি এই বেতাল উল্টো হয়ে ঝুলে থাকে শ্মশানে, তারা ওরমভাবেই রয়ে যাবে। এরকম সাংঘাতিক সাংঘাতিক তার বাকি জীবনটা। এবার ধরুন যমলোকে পৌঁছোতে 16টা স্টেশন পড়বে। 16টা স্টেশনে আপনাকে সময় কাটাতে হবে, যমদূতের সাথে সেই দীর্ঘ যে জার্নিটা সেটা করতে হবে। তার জন্য আপনার খাবার লাগবে, কিন্তু প্রেত খাবে কি করে? প্রেতের যে অতিবাহিকা, মানে প্রেতের যে শরীর, সেটা তো তৈরি ধরুন স্পেস, এয়ার আর হিট দিয়ে, কিন্তু তাকে তো একটা টেম্পোরারি বডি প্রোভাইড করতে হবে যাতে সে খেতে পারে, এই লম্বা দীর্ঘ জার্নিটায় যাতে সে খেতে পারে। তাই জন্যে আমরা কিছু রিচুয়াল করি, আমরা কিছু আমরা আমরা তাই নবশ্রাদ্ধ করি, শ্রাদ্ধ করি আমরা। এই নবশ্রাদ্ধ এটা একটা 10 পার্ট রিচুয়াল হয়। এখন এই রিচুয়ালটা ধরুন সারা বছর ধরে করার কথা, কিন্তু আমরা আমাদের কনভিনিয়েন্সের জন্য ব্যাপারটা নিজেদের মতো করে নিয়েছি, আমাদের মানে যাতে বেশি কষ্ট না হয়, যারা বেঁচে আছি তাদের যাতে বেশি কষ্ট না হয়, তাই জন্য যারা মারা গেছে তাদের জন্য আমরা ব্যাপারটাকে কনভিনিয়েন্ট করেছি, কারণ আমরা জানি যারা মারা গেছে তারা পুরো কমপ্লেন করবে না। অতএব আমরা এই পুরো 10 পার্ট রিচুয়ালকে, যেটা ধরুন প্রেগনেন্সির 10টা লুনার মান্থকে সিগনিফাই করে, 10টা লুনার মান্থে যেরকম একটা বেবির বডি তৈরি হয়, তেমনি এই 10 মাস ধরে এই যে নবশ্রাদ্ধের অনুষ্ঠান, যেটা করে আমরা প্রেতকে একটা অতিবাহিকা একটি বডি আমরা দিই, যে বডির মাধ্যমে প্রেত আমাদের দেওয়া আমাদের দান গ্রহণ করে খাবারের মধ্যে দিয়ে, সেই দান এইভাবে যে আমরা দিই না, এটা এইভাবে দেওয়া মানে হচ্ছে যে খাবার যেটা আমরা ধরুন তর্পণ করি যখন, তখন আমরা কালো তিল দিয়ে করি। এই কালো তিলটা যখন আমরা পিতৃপুরুষের বা যিনি মারা গেছেন, যিনি গত হয়েছেন তাদের উদ্দেশ্যে দিই, তখন আমরা এইভাবে দিই। হ্যাঁ, তো এইভাবে দেওয়া মানে হচ্ছে যে আমরা যেটা নিবেদন করছি সেটা পিতৃপুরুষ অর্থাৎ যারা মারা গেছে তাদের জন্যে। আর যদি আমরা এইভাবে দিই তাহলে যেটা আমরা নিবেদন করছি সেটা দেবতাদের জন্য। ওকে, তাহলে এবার শুরু হচ্ছে সেই ইয়ার লং জার্নি, ফেজ 3। ফেজ 3তে যারা লাকি, অর্থাৎ যারা ধরুন ওই স্বর্গের সিঁড়িটা পেয়ে গেছে, মানে পাথ অফ দ্য গডস, হু আর ওয়াকিং অন দ্য পাথ অফ দ্য গডস, তাদের কথা বাদ দিলাম, তারা সংখ্যায় খুব কম হয়। বাকিরা কীভাবে যাবে? বাকিরা উইল গো টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, এবং সেটা বীভৎস একটা রাস্তা। এখানে বলছে সেখানে কোনো গাছের ছায়া নেই, কোনো ফল নেই, কোনো মানে খাবার নেই, চারিদিকে কাঁকড়া বিছে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না কাঁকড়া বিছের রেফারেন্স বারবার কেন আসছে, চারিদিকে কাঁকড়া বিছে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় কাঁটা ছড়িয়ে আছে, হ্যাঁ, আপনাকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আপনাকে চাবুকের মতো বেত্রাঘাত করছে আর কি। সেখানে আগুন জ্বলছে, বাঘেরা ঘুরে বেড়াচ্ছে, কুকুর ঘুরে বেড়াচ্ছে, হাংরি আউলস, হ্যাঁ, তারা বারবার এসে ঠোকর দিচ্ছে আপনাকে, চারদিকে মশা, কুকুর, কুয়ো, যাতে কোনো জল, যে জলটা আছে সেটাও রক্তে ভর্তি, পুজ রক্ত এইসব মিশ্রিত রয়েছে সব, সেই সব জায়গায় বারবার বজ্রাঘাত হচ্ছে আপনার ওপরে, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে কিন্তু তাও রক্ত বৃষ্টি, মানে রক্ত পড়ছে তাতে, হ্যাঁ, যে লেকগুলো আছে যাতে বললাম সেখানে জল খাওয়ার যোগ্য নয় সেখানে, তাই জন্য জলগুলো আমাদেরকে নিবেদন করতে হয়, কারণ ওখানকার জল খাবার যোগ্য নয়, ওখানে খাবারও নেই, তাহলে ওরা খাবে কি? ওরা এত দীর্ঘ জার্নি ওরা কী করে করবে? ওপরে শকুনরা ঘুরে বেড়াচ্ছে, তারা সার্কেল করছে। এই যে পুরো পাথটা, এই পুরো পাথটায় যমের যে মেসেঞ্জার, হ্যাঁ, তারা মারতে মারতে নিয়ে যায় প্রেতকে, এবং তারা কখনো ব্লাড ভমিট করছে, দে আর ফোর্স টু ড্রিঙ্ক, হ্যাঁ, দে ওয়াক মোর্নিং অ্যান্ড হাউলিং অ্যান্ড হ্যাভিং স্কোয়ান্ডার্ড হিউম্যান লাইফ বাই ইগনোরিং ধর্মা। তারা বারবার এই পুরো যাত্রাটায় একটা জিনিস ওরা রিপেন্ট করতে করতে চলে, যে আমরা আমাদের জীবনে কত অধর্ম করেছি, কী কী করা উচিত ছিল আর আমরা কী কী করিনি, সেইগুলো বারবার আমরা ওই অনুতাপ করতে করতে সেই রাস্তা দিয়ে এগিয়ে চলি। এই অনুতাপ কিসের?
ধরুন আমরা কিছু দান করতে পারতাম, কোনো দিন সে দান করিনি। আমরা কিছু গিফট দিতে পারতাম, আমরা কোথাও ভগবানের ঠিক মতো পুজো করিনি, হ্যাঁ, আমরা সাধু সন্ন্যাসীদের সম্মান করিনি, বা তাদের সেই পিলগ্রিমস আমরা সেটা করিনি, আমরা মানুষদের সাহায্য করিনি, পাশের বাড়ির লোককে সাহায্য করিনি তাকে তার বিপদে। এই সমস্ত কিছু আমাদের সামনে আসে এবং আমরা সেটা, আমরা গোদানও করিনি, অর্থাৎ ব্রাহ্মণকে গরুদানও করিনি। খেয়াল রাখতে হবে এই পুরো যে ব্যাপারটা, এই লেখাগুলো, এগুলো কিন্তু বিভিন্ন অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেরকম আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয় সেরকমই। ভাববেন না যে গরুড় পুরাণ লেখা হয়েছে যখন, বা তার আগে শাস্ত্র যখন লেখা হয়েছে তাতেই সমস্ত কিছু একসাথে লেখা হয়েছিল, না। সময়ের সাথে সাথে বিভিন্ন রকম ইনক্লুশন, ইনকর্পোরেশন, অ্যামেন্ডমেন্টস হয়েছে এবং বিভিন্ন রকমভাবে ব্রাহ্মণরা এখানে এই 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 ধরনের পয়েন্টসকে ইনকর্পোরেট করেছে। আচ্ছা, এই দীর্ঘ যাত্রায় 8 নম্বর স্টেশনটা, 16টা স্টেশন আছে, 8 নম্বর স্টেশন হচ্ছে চিত্রভবন, যেটা 6th মান্থ, মারা যাওয়ার পরে 6th মান্থে সেই প্রেত পৌঁছলো চিত্রভবনে। চিত্রভবন ওটা পেরোলেই বৈতরণী, আর বৈতরণী পেরোলেই দ্য ল্যান্ড অফ দ্য ডেড। এই চিত্রভবনে পৌঁছে যাওয়ার পর বৈতরণী পেরোনোটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বৈতরণীটা পেরোনোর সময় যমদূত কী করবে, আপনার কর্ম যদি খারাপ থাকে, মানে আপনি খুব একটা গোদান টোদান করেননি, আপনি লোকজনকে খুব একটা সেবা করেননি, এবং আপনি মানে স্ট্যাম্পড বাজে লোক, সেই ক্ষেত্রে আপনার আপার লিপকে হুক করে আপনাকে টানতে টানতে বৈতরণী নদী ক্রস করাবে। যমদূত সে উড়ে উড়ে যাচ্ছে, কিন্তু আপনার এখানে একটা হুক দিয়ে আপনাকে টেনে টেনে নিয়ে যাবে। আর আপনি যদি ভালো কাজ করে থাকেন, যে ভালো কাজের কথাগুলো বললাম, তাহলে কিন্তু একটি গরুকে আপনাকে দেওয়া হবে, তার লেজ ধরে আপনি পেরিয়ে যেতে পারেন, বা আপনাকে এটা বোট দেওয়া হবে, ছোট্ট বোট, সেই বোটের ওপর বসে আপনি সুন্দরভাবে বৈতরণী নদী পেরিয়ে যাবেন। কেন বৈতরণী নদী এত ডেঞ্জারাস? কারণ বৈতরণী নদীতে চারিদিকে কুমির ঘুরে বেড়াচ্ছে, একদম ভীষণ ভুভুক্ষু, মানে মারাত্মক ডেঞ্জারাস কুমির তারা ঘুরে বেড়াচ্ছে। এবং সেই কুমিরের সেই 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 নদীর, বৈতরণী নদী জল কিন্তু রক্তে ভর্তি, পুজে ভর্তি, কষে ভর্তি, এবং সে মারাত্মক আর কি। এই তারপর ওভার দ্য কোর্স অফ দ্য ইয়ার 16খানা অফারিং যেটা আমরা দিই, আমরা 16টা নিবেদন করেছি। এই 16টা স্টেশনে 16টা নিবেদন পাওয়ার পর এই স্পিরিট ফাইনালি পৌঁছচ্ছে যমের দুয়ারে। এই 16 অফারিংস অফ দ্য একদিষ্ট শ্রাদ্ধ আর আইদার অফার্ড ইন 16 সেরেমনিজ, যেরকম আমি বললাম থ্রু আউট দ্য ইয়ার আপনাকে করে যেতে হবে, বা এই একদিষ্ট শ্রাদ্ধটি আপনি 11th ডে আফটার দ্য ফিউনারাল, যেই ফিউনারালটা হয়ে গেল আপনি 11তম দিনে এটা করে দিলেন। ওই পুরো ব্যাপারটা আপনি একসাথে আপনার কনভিনিয়েন্টলি আপনি শ্রাদ্ধকাণ্ড করে ফেললেন। আর 12th ডেতে 12তম দিনে আপনি স্বপিণ্ডকরণটা করে ফেললেন। স্বপিণ্ডকরণ যেই আপনি কমপ্লিট করলেন, সঙ্গে সঙ্গে প্রেত পিতৃতে কনভার্ট হয়ে গেল। আপনার উদ্দেশ্য, মানে আপনার আমার উদ্দেশ্য, প্রেতকে পিতৃতে কনভার্ট করা। সেটা করার জন্যে এই লোকে বসে, এই ভূলোকে বসে আপনার যা যা যাবতীয় শ্রাদ্ধকাণ্ড করার, আপনাকে সেটা করতে হলো। এবার এই রিচুয়ালটি করার সময়, যেখানে প্রেত পিতৃতে কনভার্ট হচ্ছে, স্বপিণ্ডকরণ করার সময় আপনার 3টে নামকে আপনাকে জাগাতে হয়। একটি আপনার পিতা যিনি মারা গেছেন, পিতার পিতা এবং তার পিতা, এই 3টে জেনারেশনকে আপনাকে ইনভোক করতে হয়। এবং এখানে প্রেত সে যে পজিশনটা এখন নেয় সেটা হচ্ছে প্রথম পিতৃ। দ্য ফার্স্ট পিতৃ বিকামস দ্য সেকেন্ড পিতৃ, অ্যান্ড দ্য সেকেন্ড পিতৃ বিকামস দ্য থার্ড পিতৃ। এবং যে থার্ড জেনারেশন যে আগে ছিল, এই থার্ড জেনারেশন বিশ্বদেবের সাথে সে মিলে যায়, মানে ইট বিকামস ওয়ান অফ অল দ্য গডস, যত বিশ্বদেব আছে তাদের একজন হয়ে যায়, এবং তার নামটি ভুলে যাওয়া হয় এবং তার কোনো স্মরণ বা কোনো মেমোরি থাকে না। স্বপিণ্ড মানে কমন বা শেয়ার্ড পিণ্ড, দ্যাট রেফার্স টু দ্য কমন অ্যানসেস্টার্স। ধরুন সিবলিংস অ্যান্ড কাজেন্স, তাদের দে আর রেফার টু অ্যাজ স্বপিণ্ড, কারণ তাদের অ্যানসেস্টার্সরা কমন। তাই জন্যে স্বপিণ্ডদের মধ্যে আমাদের মতো ম্যারেজ ইজ ফরবিডেন, আমাদের কালচারে, আমাদের কমিউনিটিতে এটা ফরবিডেন, অ্যান্ড ইটস কনসিডার্ড অ্যাজ অ্যান ইনসেস্ট, a behavior that is acceptable in animals but best avoided in humans. Okay, so এইভাবে হিন্দু differentiated between humans and animals through various rites of passages that constitute the সংস্কার। সংস্কার হচ্ছে ন্যাচারাল, সংস্কার ইজ কালচারাল। এরপরে
ফেজ 4 যমলোক। যমলোকে আমরা জানি চিত্রগুপ্ত তার খাতা নিয়ে বসে আছে, কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে ওখানে দুজন আছেন, শ্রবণ আর শ্রবণী। এরা দুজন আপনার আমার মেরিটস ডিমেরিটস নিয়ে পুরো একদম কি বলবো, মানে হার্ড ডিস্কের পর হার্ড ডিস্ক তৈরি করে রেখেছে, এবং সেটা পুরোটা ন্যারেট করে চিত্রগুপ্তকে যে এই যে পিতৃলোকে যিনি এলেন, নতুন এন্ট্রেন্ট, এই ফ্রেশার ওয়েলকাম করার সময় তারা পুরো তার মেরিটস ডিমেরিটস আলোচনা করে। চিত্রগুপ্তের বাড়ি ঘিরে বিভিন্ন কোয়ার্টার আছে, এবং সেই কোয়ার্টারগুলোতে বিভিন্ন রকমের রোগ রয়েছে, ফ্রম ফিভার টু ডিসেন্ট্রি, রিউমাটিজম টু পক্স, সব রয়েছে। আর চিত্রগুপ্তের বাড়ির ঠিক উল্টো দিকে কে রয়েছে? কার প্রাসাদ রয়েছে? যমের। তো যম নিজে সেখানে বসে আছে, এবং সে পুরো মানে রাজবেশেই বসে আছে। হ্যাঁ, সে একটি সিংহাসনে, একদম বিজুয়েলড একটা সিংহাসনে বসে রয়েছে, জাঁকজমকপূর্ণ। তার আশেপাশে বিভিন্ন ঋষি মুনিরা এবং বিভিন্ন রাজারা, গ্রেট কিংস, তারা সব তার সভায় বসে রয়েছে। হ্যাঁ, সেখানে মিউজিশিয়ানসরা আছে, ব্যান্ড সব রয়েছে, এবং তার হাতে একটি শাঁখ থাকবে, একটি গদা থাকবে, একটি সোয়ার্ড মানে একটি তলোয়ার থাকবে, আর একটি আপনার ওই সুদর্শন চক্র থাকবে, মানে ওই 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 ডিসকাস থাকবে আর কি। এবার তার মুখটি ভীষণ রেডিয়েন্ট হবে, জয় হবে, মানে তার মুখে একটা 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 প্রশান্তি থাকবে। এইটা কিন্তু যমের একটা রূপ। যদি আপনি ভালো হন, যমের আপনি এই রূপটি দেখবেন। আর যদি আপনি খারাপ হন, মানে আপনার ডিমেরিটস যদি বেশি থাকে, তাহলে কিন্তু যমের আপনি একটা বিভৎস রূপ দেখবেন। সেইখানে কিন্তু যম এত সুন্দর নয়। যম সেখানে একটি মোষের ওপর বসে আছে, বিভৎস থাকে দেখতে, চোখ লাল লাল, এবং তার হাতে ফাঁসির ওই নুজ আর কি যেটা আছে, এবং সেই যমের দণ্ড আর কি সেটাও রয়েছে। তাহলে আপনি ভেবে নিন যে আপনি কোন রূপটা দেখতে চান, দেখতে প্রেফার করবেন যমের। আচ্ছা, এরপর এখানে অনেক পাথ বলা আছে, সাউদার্ন পাথ, ওয়েস্টার্ন পাথ, ইস্টার্ন পাথ। কে কোন পাথটা নেবে তার সেই অনুযায়ী দুঃখ কষ্ট তার ভাগে কতটা আসবে সেগুলো লেখা আছে। ওখানে যমের যে ডোর কিপার আর কি, দারোয়ান, তার নাম ধর্মধ্বজ। সে অ্যানাউন্স করে যখনই নতুন কোনো ফ্রেশার আসছে তার দরজায়, সে অ্যানাউন্স করে তার নেম। Those who have been good and honest, they enjoy benevolence. Bad or dishonest, they suffer malevolence and terrible torture. যম কিন্তু কেয়ার করে না কি রিচ পুয়ার, তার কাস্ট, ক্রিড, লিনিয়েজ, কিছুই তার কাছে ম্যাটার করে না। তিনি শুধু অ্যাকশন দিয়ে পুরো ব্যাপারটাকে জাজ করেন। মানে যম প্রত্যেককেই বলে যে দেখুন, আপনারা এইখানে আপনাদের কর্মফল ভোগ করতে এসেছেন, যা যা করবেন আপনারা এনজয় করুন বা সাফার করুন, যাই করুন, এই অ্যাকশনটা সেটা গুড হোক ব্যাড হোক যাই হোক, আপনারা কিন্তু আবার চান্স পাবেন সেটাকে মানে আপনার ব্যালেন্স শিটকে ব্যালেন্স করার। ঠিক আছে? অতএব পুরো ব্যাপারটা ইমপারমানেন্ট, মানে আপনি যদি স্বর্গে থাকেন সেটাও ইমপারমানেন্ট, পারমানেন্ট রেসিডেন্স হবে না আপনার। সেইখানে সুখ ভোগ করে আপনাকে আবার নরকে যেতে হবে, নরকে গিয়ে দণ্ড পেতে হবে আপনার মিসডিডসের জন্য, এবং এই পুরো ব্যাপারটা আপনাকে মাথায় রেখে আপনাকে আবার জন্ম দেওয়া হবে, যাতে আপনি নিজেকে শুধরে নিতে পারেন যেই জায়গাগুলো আপনাদের ভুল হয়েছে। কিন্তু আমরা ফেরত আসবো, এসে আবার সেই একই জিনিস করব, লড়াই ঝগড়া করব, করে বাকিটা আবার ভুলে যাব, এবং আবার যখন আমাদের মৃত্যু হবে এবং যমদূত আমাদের টানতে টানতে নিয়ে যাবে, তখন আবার আমরা অনুশোচনা করব যে হায় হায় হায়, একটা জীবন পুরোপুরি নষ্ট করে ফেললাম, কিছুই শেখা হলো না। মনে রাখতে হবে গল্পগুলি সমস্ত সিম্বলিক আকারেই নেওয়া উচিত। প্রতিটা গল্পই, এখানে পৌরাণিক গল্প হোক আর যাই হোক, মানে প্রত্যেকটা জিনিস প্রতীকী স্বরূপ আপনাকে নিতে হবে, তবেই কিন্তু মেন লাইনে থাকবেন, আমাদের কড লাইনে চলে যাবেন। সাবধান।